স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। দুই ফিলিস্তিনিকে অর্ধনগ্ন করে জিপের সামনে বেঁধে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। এরপরেই জানিয়ে দেব ইসরায়েলে আল্ট্রা অর্থোডক্স ইহুদিদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ। আরও জানিয়ে দেব ইউক্রেন জুড়ে রাশিয়ার সিরিজ হামলা, নিহত অন্তত 12 জন। সর্বশেষে জানিয়ে দেব কর সংস্কার আইন বাতিল করার সিদ্ধান্ত নিল কেনিয়ার সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে পুরোটা। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানের সময় আহত দুই ফিলিস্তিনিকে জোরপূর্বক সেনাবাহিনীর জিপের বনেটে ইঞ্জিনের উপরের অংশে বেঁধে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। সোমবার 1 জুলাই এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ওই দুই ফিলিস্তিনি বিবিসিকে নিজেদের সেই মুহূর্তের অভিজ্ঞতা কথা বলেছেন। তারা বলেছেন, জিপের বনেটের উপর তোলার পর ইসরায়েলি সেনারা তাদের একটি গ্রামের রাস্তা দিয়ে চালিয়ে নিয়ে যায়। কখনো কখনো জিপটি দ্রুত গতিতে চালানো হয়, আবার কখনো ধীরে ধীরে। গত সপ্তাহে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা আন্তর্জাতিক ক্ষোভের জন্ম দিয়েছে। এরপর চাপে পড়ে মুখ খুললেন ইসরায়েলি সেনাবাহিনীরা। এক বিবৃতিতে জানায়, আহত ফিলিস্তিনিকে এভাবে গাড়ির সামনে বেঁধে রেখে তাদের সেনার প্রোটোকল ভেঙেছে। ওই দুইজন ফিলিস্তিনি হলেন 23 বছর বয়সী মুজাহিদ আবাদি বালাস ও 25 বছর বয়সী সামির দাবায়া। জেনিনের হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সামির জানান, জাবারিয়াত অপারেশনের সময় ইসরায়েলি বাহিনী তাকে পিঠে গুলি করে। কয়েক ঘন্টা মাটিতে পড়ে থাকার পর সৈন্যরা লক্ষ্য করে বেঁচে আছে কিনা, তারপর বন্দুক দিয়ে আবার মারধর করে। অনেকক্ষণ পর ইসরায়েলি সেনারা তাকে জিপে তোলে। এদিকে দখলকৃত জেরুজালেমে আবারও ব্যাপক বিক্ষোভ করেছে ইসরায়েলের আল্ট্রাস অর্থোডক্স ইহুদিরা। পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে তাদের। বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানের সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতিবাদে রাস্তায় নামে অর্থোডক্স ইহুদিরা। রোববার প্রতিবাদ মিছিলে অংশ নেন হাজারো কট্টর অর্থোডক্স। তীব্র প্রতিবাদ জানান নেতানিয়াহু প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। এই সময় তাদের হাতে ছিল সরকার বিরোধী স্লোগানের বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার। বিক্ষোভ দমনে জলকামান ছোড়ে পুলিশ। সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীদের সাথে। কট্টর অর্থোডক্স ইহুদিরা ধর্মপ্রাণ এবং ধর্মপ্রচারক হওয়ায় ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদান করা তাদের জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে। তাই এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা বিক্ষোভে নেমেছে। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টে ব্যাপক অভিযান চালিয়েছে রাশিয়া। শনিবার 29 জুন সিরিজ হামলায় সেখানে মৃত্যু হয়েছে কমপক্ষে 12 জনের। নিহতদের মধ্যে 4 জন শিশু। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ঝাপোরিঝিয়ার কাছাকাছি ভিলিয়ানস্কে চালানো হয় ভয়াবহ এই হামলা। অঞ্চলটিতে মৃত্যু হয়েছে 2 শিশুসহ 7 জনের। আহত হয়েছে আরও 18 জন। কিয়েভের দাবি, কোনো সামরিক স্থাপনা না থাকলেও আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা। দোনেৎস্কোতে 24 ঘন্টায় 13 দফা হামলা হয়েছে আবাসিক এলাকায়, এমন অভিযোগ জেলেনস্কি প্রশাসনের। এই পরিস্থিতিতে পশ্চিমাদের প্রতি অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট। অপরদিকে মস্কোর হামলার পাল্টা জবাব দিচ্ছে কিয়েভও। রাশিয়ার কুরস্ক অঞ্চলে দেশটির হামলায় 2 শিশুসহ মৃত্যু হয় 5 জনের। প্রসঙ্গত 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর টানা 856 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখনও পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেকটা বেড়ে গেছে। এদিকে তীব্র গণবিক্ষোভের মুখে কর সংস্কার আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেনিয়ার সরকার। বুধবার 26শে জুন এই ঘোষণা দেন প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, কেনিয়ার তরুণদের সঙ্গে কথা বলেছেন তিনি। এরপরই সিদ্ধান্ত নিয়েছেন কর বৃদ্ধির পরিকল্পনা বাতিলের। সংস্কার বিলে স্বাক্ষর করবেন না বলেও জানিয়েছেন তিনি। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে এটি প্রেসিডেন্ট রুটোর দ্বিতীয় ভাষণ। এর আগের ভাষণে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন তিনি। সম্প্রতি ঋণদাতাদের চাপে কর বৃদ্ধির পরিকল্পনা করে কেনিয়া সরকার। এই পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশটি। এরপর মঙ্গলবার 25শে জুন পার্লামেন্টে পাশ হয় বিলটি। ক্ষোভে ফেটে পড়ে জনতা। ভাঙচুর, অগ্নিসংযোগ করে পার্লামেন্টে মোতায়েন করা হয় সেনাবাহিনী।
সংঘাতে প্রাণও হারিয়েছে প্রায় 22 জনের। অবশেষে সেই আইন বাতিল করল কেনিয়ার সরকার।